হঠাৎ লক্ষ্য করলাম আমার প্রাক্তন বয়ফ্রেন্ড বাবু একটা স্কুলের বাচ্চা নিয়ে হেঁটে আসছে। তাকে দেখে আমি থমকে দাঁড়ালাম। দেখলাম সে বাচ্চাটার সাথে কথা বলতে বলতে আমার দিকে এগিয়ে আসছে। যার সাথে আমার 8 বছর আগে ব্রেকআপ হয়েছিল সেই বাবু। ভাগ্যিস আমি বোরখা এবং হিজাব পরা ছিলাম, না হলে নিশ্চয়ই বাবু আমাকে চিনে ফেলতো। আমি বুঝতে পারলাম এটা বাবুরই মেয়ে হবে হয়তো। এই 8 বছরে আমি বাবুর নাম্বারে অনেকবার কল দিয়েছিলাম, কিন্তু তার মোবাইল অফ থাকার কারণে তার সাথে যোগাযোগ হয়নি। বাবু যখন আমাকে পাশ কেটে যাচ্ছিল তখন তার শরীরের সেই চিরচেনা ঘ্রাণটা আমার নাকে এসে লাগলো। সেই ঘ্রাণে আমি যেন 8 বছর আগের সেই বাবুর কাছে ফিরে গেলাম। কতক্ষণ এভাবে বুকের সাথে মাথা লাগিয়ে বসে থাকবে? এটা পার্ক নয়, এটা একটা রেস্টুরেন্ট। ওঠো। আমি আর বাবু রেস্টুরেন্টে বসেছিলাম। আমি তার বুকে মাথা রেখে চুপ করে বসেছিলাম। আমি মাথা তুলে বললাম, তোমার গায়ের ঘ্রাণটা খুব মজা লাগে, পুরুষ পুরুষ গন্ধ আছে, যে ঘ্রাণটা আমাকে পাগল করে দেয়। তাই আমি তোমার বুকে মাথা রেখে সেই ঘ্রাণটা নিচ্ছিলাম। আরে বাবা, এতক্ষণ ধরে এখানে বসে থাকলে রেস্টুরেন্টের মালিক এসে ঘাট ধরে তুলে দিবে না। এই রেস্টুরেন্টে 1 টাকার জিনিস 10 টাকায় বিক্রি করে, কারণ এখানে যারা আসে বেশিরভাগই প্রেমিক প্রেমিকা। ওরা নাস্তা খাওয়ার নাম করে একজন আরেকজনের সাথে হ্যাং আউট করে, যেমনটা আমি তোমার সাথে করছি। প্রয়োজনে আবার নাস্তা অর্ডার করব। আমি আরো 1 ঘন্টা তোমার বুকে মাথা রেখে তোমার সেই ঘ্রাণটা নিতে চাই। আচ্ছা বাবা, বিয়ের পরে কি এই ঘ্রাণটা নিতে পারবে না? ওর মুখে সেদিন বিয়ের কথা শুনে আমার হঠাৎ মনে পড়ে গেল আমার মামার কথা। মুহূর্তে আমার মনটা খারাপ হয়ে গেল। আমাকে মন খারাপ করে থাকতে দেখে বাবু বলল, কি ব্যাপার, শরতের আকাশে হঠাৎ কালো মেঘের আভাস কেন দেখা যাচ্ছে? বাবু, মামা বাবাকে ফোন করেছিল। কেন? মামার হাতে নাকি ভালো একটা পাত্র আছে, ছেলে অনেক পয়সাওয়ালা এবং ভালো একটা চাকরিও করে ফেলো। বাবুর মুখে করে ফেলো শব্দটা শুনে আমার বুকের ভেতর সেদিন মোচড় দিয়ে উঠেছিল। কি বললে বাবু? তোমার সাথে প্রেম করে অন্য ছেলেকে বিয়ে করব? মোটেও না। এই ভা শুধু জীবনে মরণে তোমাকেই চায়। আমি তো এখনো বেকার, তাছাড়া গরিবের ছেলে। এই মুহূর্তে তোমাকে আমার বিয়ে করা কখনোই সম্ভব না। তুমি তো চাকরি চেষ্টা করছো, আজ না হোক কাল তোমার একটা ভালো চাকরি হবে, সে বিশ্বাস আমার আছে। সেদিনের বিশ্বাসটা সত্য হলো সেটা বুঝতে পারলাম আজকের বাবুর পোশাক আশাক দেখে। নিশ্চয়ই সে ভালো কোনো চাকরি করে। হঠাৎ আমি সজ্ঞান ফিরে পেয়ে পেছন ফিরে দেখি বাবু ছোট্ট মেয়েটিকে নিয়ে হেঁটে অনেক দূর চলে গেছে। নিশ্চয়ই আবাসিকের কোথাও সে বউ বাচ্চা নিয়ে থাকে। সে কোন বিল্ডিং এ থাকে সেটা আমার দেখতে হবে। তাই বাবুর পেছন পেছন হাঁটা শুরু করলাম। একটু আসার পর দেখলাম বাবু একটা বিল্ডিং এ ঢুকে যাচ্ছে। দারোয়ান তাকে সেলুট দিচ্ছে। দেখলাম বাবু দারোয়ানের সাথে কি যেন কথা বলছে। তাই আমি একটু আড়ালে দাঁড়িয়ে অপেক্ষা করছি, কারণ এই মুহূর্তে আমার বাবুর সামনে যাওয়া উচিত হবে না। আমি জানি বাবু এখনো আমাকে ক্ষমা করেনি। যদি ক্ষমা করতো তাহলে নিশ্চয়ই সে আমাকে একটা কল দিত। তার মোবাইলের সিম পাল্টে গেছে, কিন্তু আমি তো আমার মোবাইলের সিম আগেরটাই রেখে দিয়েছি। সে আমাকে ক্ষমা না করার অনেকগুলো কারণ আছে। যদিও বা আমি বাবুকে প্রচন্ড ভালোবাসতাম, কিন্তু আমার সেই ভালোবাসা ফিকে হয়ে গেছিল মুন্নাকে দেখার পর। আমার মামা সাইফুল ইসলাম ওনার পছন্দের পাত্র মুন্না এবং তার মাকে নিয়ে আমাদের বাসার ড্রয়িং রুমে বসে আছেন। বাবা ড্রয়িং রুমে প্রবেশ করার সাথে সাথে সাইফুল মামা বলল, দুলা ভাই আসসালামু আলাইকুম। আমার বাবা সালামের জবাব দিয়ে একটা সোফায় বসলেন। মামা আবারও বললেন, দুলা ভাই এই হচ্ছে মুন্নার মা, আর এই হচ্ছে পাত্র মুন্না। মুন্নার মা বাবাকে আবারও সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুন্নার মা মানে আমার শাশুড়ি সেদিন আবার বাবাকে বললেন, ভাইজান কিছু মনে না করলে মেয়েটাকে একটু তাড়াতাড়ি নিয়ে আসুন, আমার আবার তাড়াতাড়ি ফিরতে হবে। আপনি জানেন কিনা জানি না, আমাদের সংসারে আমরা মা ছেলে দুজন ছাড়া আর কেউ নেই। আমাদের অনেক ব্যবসা বাণিজ্য, তার উপর আবার আমার ছেলে চাকরিও করে। ওকে এত করে বলি নিজের ব্যবসা বাণিজ্য দেখ, সে বলে ব্যবসা বাণিজ্য তুমি দেখো, আমি চাকরি করি। তাই ভাইজান আমরা খুবই ব্যস্ত। যদি পারেন মামুনিকে আনলে আমাদের পছন্দ হলে আমরা আংটিটা পরিয়ে বিয়ের দিনক্ষণ ঠিক করে চলে যাব। ওনার এমন কথা শুনে বাবা বলল, সাইফুল তুমি রুমের ভেতরে গিয়ে তোমার ভাগ্নিকে নিয়ে এসো। বাবার এমন কথা শুনে মামা বুঝতে পেরেছিল কোনো একটা সমস্যা আছে, কারণ মামা আমার আর বাবুর সম্পর্কের কথাটা জানতো। বাবু বেকার ছিল বলে মামা রাজি ছিল না। তাই সাইফুল মামা আমাকে নেওয়ার জন্য আমার রুমের দিকে আসলো। উনি রুমে এসে দেখলেন আমি খাটের উপর উবুর হয়ে কোলবালিশ বুকে কাঁদছি। সত্যি কথা বলতে সেদিন আমার এই কান্না ছিল বাবুর জন্য। আমি যখন রুমে কাঁদছিলাম তখন মামা এসে আমার কাঁধে হাত রাখতেই মামাকে বললাম, মামা তুমি ভালো করেই জানো বাবুর সাথে আমার সম্পর্ক রয়েছে, তুমি আবার কোন আক্কেলে বিয়ের জন্য ছেলে নিয়ে এসেছো? আমার কথা শুনে সাইফুল মামা বলল, শোন রে মা, সব বাবা মা তার সন্তানের ভালো চায়। আমার বোন যেহেতু বেঁচে নেই তাই তোর উপর আমারও একটা দায়িত্ব রয়েছে। একজন মামা হিসাবে তার একমাত্র ভাগ্নিকে কোনো বেকারের হাতে তুলে দিতে পারি না। মামা বাবু কিন্তু মাস্টার্স পাশ করা একটা ছেলে। আজ সে বেকার হতে পারে, কাল সে ভালো কোনো চাকরি পাবে, সেটা আমি নিশ্চিত। ভালো চাকরি পেতে পারে, আবার নাও তো পেতে পারে। তাই একজন মামা হিসাবে তোকে অনিশ্চিত ভবিষ্যতে ঠেলে দিতে পারি না। আমার কথাটা শোন মা, প্রেম ভালোবাসা হচ্ছে মিথ্যা আবেগ। এই আবেগে গা ভাসিয়ে তোর জীবনটা শেষ করে দিস না মা। আমি যে ছেলেটিকে নিয়ে এসেছি তুই একটিবার সেই ছেলের সামনে এসে দেখ, তোর যদি পছন্দ না হয় আমি জোর করবো না। আর তাছাড়া ছেলেটির সংসারে কোনো ঝামেলা নেই, ওরা মা ছেলে দুজন ছাড়া ওদের সংসারে আর কেউ নেই। তুই তোর নিজের মতো করে সংসারটা গুছিয়ে নিতে পারবি। এর চেয়ে বড় কথা হচ্ছে ওদের টাকা পয়সার কোনো অভাব নেই। তুই অনেক সুখে থাকবি রে মা। সেদিন মামাকে আমি অনেক বোঝানোর পরেও মামা বারবার ছেলেটাকে দেখার জন্য আমাকে জোর করতে লাগলো। শেষ পর্যন্ত মামার জোরাজুরিতে আমি এক নজর দেখার জন্য মামার সাথে ড্রয়িং রুমে
রুমে গেলাম। ড্রয়িং রুমে এসে আমি সবার উদ্দেশ্যে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। আমার শাশুড়ি সহ সবাই সালামের জবাব দিলেন। আমার শাশুড়ি বললেন, ওয়ালাইকুম আসসালাম, বসো মা। তারপর উনি এক নজর আমার চেহারার দিকে তাকিয়ে বললেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সাইফুল সাহেব, আপনার ভাগ্নিকে দেখেই বোঝা যাচ্ছে আপনার ভাগ্নি অনেক লক্ষ্মী হবেন। আমার মামা তখন হাসতে হাসতে বললেন, আপা, আপনাদের সাথে আমার পারিবারিক ব্যবসা রয়েছে, তাই আমি কি আপনাদেরকে যেন তেন মেয়ে দেখাবো? আর তাছাড়া ইভা হচ্ছে আমার একমাত্র ভাগ্নি। আপনারা যেরকম মা ছেলে দুজন ছাড়া আপনাদের সংসারে কেউ নেই, ঠিক তেমনি আমার দুলাভাইয়ের সংসারেও আমার ভাগ্নি আর দুলাভাই ছাড়া কেউ নেই। আমার বাবা মামার থেকে কথা কেড়ে নিয়ে বলল, আপা, আমার স্ত্রী বেঁচে না থাকতে পারে, কিন্তু আমি আমার মেয়েকে 30 পারা কোরআন শেখানো থেকে শুরু করে পড়ালেখা, রান্না বান্না, আদব কায়দা সবকিছু শিখিয়েছি। আশা করি আমার মেয়ে আপনাদের সংসারে লক্ষ্মী হয়ে থাকবে। বাবার কথা শুনে আমার হবু শাশুড়ি ওনার পাশে বসা ছেলেকে বলল, মুন্না, দেখতো মেয়ে তোর পছন্দ হয়েছে কিনা। মায়ের মুখের কথা শুনে মুন্না যখন আমার দিকে তাকালো, তখনও আমি মাথা নিচু করে বসে বসে বাবুর কথা ভাবছিলাম। মুন্না আমার দিকে এক নজর তাকিয়ে বলল, আলহামদুলিল্লাহ মা, মেয়ে আমার পছন্দ হয়েছে। মুন্নার এমন মায়াবী কণ্ঠ শুনে হঠাৎ আমি চমকে উঠি। আমি মুন্নার দিকে এক পলক তাকাতেই মুন্নাও আমার দিকে এক পলক তাকালো। সত্যি কথা বলতে তখনই আমি মুন্নার চোখে চোখে তাকিয়ে কেমন যেন হয়ে গেলাম। মুন্নার চোখের ভেতর আমি বাবুকে হারিয়ে ফেললাম। আমি অপলকে মুন্নার চোখের দিকে তাকিয়ে আছি, মুন্নাও আমার চোখের দিকে তাকিয়েছিল। সেদিন আমি বুঝতে পেরেছিলাম মুন্নার চোখের বানে বাবুর ভালোবাসা হারিয়ে যাচ্ছিল। এখানে শুধু যে মুন্না খুব বেশি স্মার্ট বা হাইফাই সুদর্শন ছেলে বলে আমি বাবুকে ভুলে যাচ্ছি তা কিন্তু না। মুন্নারা সলভেন্ট ফ্যামিলি, অনেক টাকা পয়সার মালিক। সে বিষয়টাও হয়তোবা আমার মন থেকে বাবুকে দূরে সরিয়ে দিচ্ছিল। নিশ্চিত ভবিষ্যৎ কে না চায়। সেদিন আমি বুঝতে পেরেছিলাম মানুষ অনেক দিনের ভালোবাসা কেন এক নিমেষে ভুলে যায়। বাবুর সাথে আমার এতদিনের প্রেম, কিন্তু তার ভবিষ্যৎ অনিশ্চয়তায় ভরা। এদিকে মুন্না সমাজে প্রতিষ্ঠিত একজন মানুষ, দেখতেও খুব হ্যান্ডসাম, টাকা পয়সারও কমতি নেই, তাই তার ভবিষ্যৎ সুন্দর। এক ধরনের লোভের বশে আমি মুন্নাকে ভুলে যেতে লাগলাম। আমি যখন কথাগুলো ভাবছিলাম ততক্ষণে বাবা মামারা মিলে আমার বিয়ের পাকাপাকি কথা বলে ফেলে। একটা সময় গিয়ে ছেলের মা আমাকে আংটি পরিয়ে দেয়। কেন জানি এক অদৃশ্য শক্তির কারণে আমি ওনাকে বাধা দিতে পারছিলাম না। ওনার যে আংটিটা হাতে পড়ার সাথে সাথে আমার কেমন জানি বাবু অচেনা হয়ে যেতে লাগলো। আর এর কিছুদিন পরে আমার সাথে মুন্নার বিয়েটা হয়ে যায়। আমি যখন আড়ালে দাঁড়িয়ে কথাগুলো ভাবছিলাম ততক্ষণে দেখলাম বাবু দারোয়ানের সাথে কথা বলা শেষ করে বিল্ডিং এর ভেতরে ঢুকে গেল। আমি আড়াল থেকে দারোয়ানের সামনে গেলাম। আমাকে দেখে দারোয়ান বাধা দিয়ে বলল, এই যে ম্যাডাম, দাঁড়ান, এটা পাবলিক মার্কেট নয়, বলা নেই কয়া নেই হুট করে ঢুকে যাবেন। কয় নাম্বার ফ্ল্যাটে যাবেন, কার কাছে যাবেন আগে বলে যান। ভাই, আমি এই বিল্ডিং এ একটা বাসা ভাড়া চাচ্ছি। আমার মুখে এমন কথা শুনে দারোয়ান আমাকে পা থেকে মাথা পর্যন্ত দেখতে লাগলেন। তার এমন অদ্ভুত চাহনি দেখে আমি বললাম, আপনি এভাবে কি দেখছেন? আপনাকে দেখছি। কেন? আপনার পোশাক আশাক দেখে মনে হয় না আপনি এই বিল্ডিং এ বাসা ভাড়া নিতে পারবেন। কেন? কারণ এই বিল্ডিং এর প্রতিটি ফ্ল্যাট ভাড়া 50,000 টাকা। এছাড়াও মাসে 12,000 টাকা জেনারেটর, লিফট এবং অন্যান্য ইউটিলিটি বিল দিতে হয়। সব মিলিয়ে একটা ফ্ল্যাট ভাড়া 60 থেকে 65,000 টাকা পড়ে। আপনি কি পারবেন এত টাকা ভাড়া দিতে? আমি মনে মনে ভাবলাম, সত্যি তো, আমার পক্ষে এত টাকা ভাড়া দেওয়া সম্ভব না। কারণ আমার স্বামীর চাকরি চলে গেছে, শাশুড়িও ব্যবসা বাণিজ্যে লস খেয়েছে, তাই বাধ্য হয়ে আমাকে এখন চাকরি করতে হয়। একেই বলে ভাগ্য। যে বাবু গরিব ছিল বলে তাকে আমি বিয়ে করিনি বড়লোক মুন্নাকে পেয়ে, আজ সেই বড়লোক মুন্না গরিব হয়ে গেল আর বাবু এরকম হাইফাই ভবনে থাকে। এজন্যই মানুষ বলে নিয়তি কখন কোথায় কাকে দাঁড় করায় সেটা কেউ বলতে পারে না। আমাকে চুপচাপ থাকতে দেখে দারোয়ান আবার বলল, বাসা ভাড়ার দাম শুনে টাসকি খেয়ে গেলেন? আমি স্বাভাবিক হয়ে বললাম, কিছুটা। আচ্ছা, একটু আগে যিনি বাচ্চাকে নিয়ে ঢুকলো ওনার নাম কি? আপনি বাবু স্যারের কথা বলছেন? হ্যাঁ, উনি হচ্ছে এই বিল্ডিং এর মালিক। কথাটা শুনে আমি আরো বেশি অবাক হলাম। হায় রে নিয়তি, উন্নত জীবনযাপন করার আশায় যে বাবুকে আমি একদিন ছেড়ে দিয়েছিলাম সে